আজকের গল্প কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা ছায়ামূর্তি। কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের জন্ম 1917 খ্রিস্টাব্দের 27 মার্চ। বিএ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করাতে তিনি পেয়েছিলেন বঙ্কিম পুরস্কার। তিনি কিছুদিন দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে হল মৈনাক, একা, ছায়ামূর্তি, শ্বেতচক্র, সোনার কপাট ইত্যাদি। কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় 1976 খ্রিস্টাব্দে 30 মে। গ্রামে পৌঁছতে মাইল দুয়েক দেরি তখনও। এমন সময় তুমুল বৃষ্টি নামল। প্রথমে ভেবেছিলুম ভিজতে ভিজতেই যাব, কারণ বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে। কিন্তু এই অপরিচিত জনমানবহীন পথে চলে আর কাদায় মাখামাখি অবস্থায় পথ হারিয়ে মাঠে মাঠে ঘুরতে হলে বৃষ্টি ভেজার আনন্দ যে সম্পূর্ণ উবে যাবে তা মনে আসতেই মতটা বদলে গেল। মাথা গোঁজবার মতো একটা আশ্রয়ের জন্য উৎসুক হয়ে উঠল। এদিকে প্রায়ই নীলকুঠির অনেক বড় বড় বাড়ির জীর্ণ কঙ্কালগুলো দেখা যায়। সন্ধ্যের মৃদু আলোয় বৃষ্টির মধ্যে দিয়ে দূরের ঝাপসা বাড়িটা দেখে সেরকমই কোনো একটা বাড়ি বলে মনে হলো। সত্যিই তাই, অতীত দিনের সমস্ত ঐশ্বর্য বাড়িটার গা থেকে খসে পড়েছে। বড় জমিদার বংশের সুশ্রী ছেলেকে ময়লা কাপড় আর ছেঁড়া জামা পরলে যেরকম করুণ দেখায়, ওই বাড়ির বাইরেটাও সেরকম। কিন্তু আমার অবস্থা এখন বাড়িটার চেয়েও করুণ। আকাশের কাছ থেকেও শীঘ্রই যে করুণা মিলবে এরকম কোনো ভরসাও পেলুম না। উপস্থিত এই বাড়িটার আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখলুম না। সন্ধে হয়ে এসেছে। লোকালয়ের বাইরে মাঠের ভেতর অন্ধকারময় ওই রকম বৃষ্টির দিনে নিঃসঙ্গতা ও নির্জনতা যে কীরকম অদ্ভুত, এর আগে তার কোনো স্পষ্ট ধারণা আমার ছিল না। সমস্ত মন অকারণেই ছমছম করে। আর সেই জীবনে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শুনেছি, যতই ভাবি না কেন সেগুলো মনে করব না, ততই একটার পর একটা মনে পড়ে যায়। ক্রমশ অন্ধকার গাঢ় হয়ে আসতে লাগল। বারান্দার একধারে অসহায়ভাবে দাঁড়িয়ে রইলুম। বাতাসে চামচিকের একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। পেছনেই বড় বড় অন্ধকার ঘরগুলো পড়ে রয়েছে। সেগুলো খোলা কি বন্ধ, পুরোনো কাঠের দরজা ঠেলে দেখবার উৎসাহ সত্যি বলতে কি একেবারেই আমার ছিল না। কিন্তু হঠাৎ একটা খসখসে শব্দে চমকে পেছনে চাইলুম। পুরোনো কাঠের বিবর্ণ দরজাটা ধীরে ধীরে খুলে গেছে, আর ভূষমাখা একটা লণ্ঠন ওপরে তুলে একটি বুড়ো নিঃশব্দে আমাকে দেখছে। প্রথমে চমকে উঠলেও ওই ভূষমাখা আলো ও কঙ্কালসার বুড়োর দেখা পেয়ে মনে মনে খুশিই হয়ে উঠল। কোনো একটা কথা বলার জন্য তাড়াতাড়ি বললুম, যা বৃষ্টি। দরজাটা সম্পূর্ণ খুলে নির্বাকভাবে সেই বুড়ো আমার কাছে আরও খানিকটা এগিয়ে এসে লণ্ঠনটা তুলে বোধ করি ভালো করে আমায় পরীক্ষা করল। তারপর নিতান্ত আচমকা হাসতে লাগলো। তারপর তেমনি আচমকা গম্ভীর হয়ে মুখটা ভারী করে বললে, ভেতরে এসো, কিন্তু জায়গাটা হয়তো তোমার সহ্য হবে না। বুড়ো দরজাটার দিকে এগিয়ে গেল। তার দেহের প্রতিটি নড়াচড়া ঠিক যেন কলের মানুষের মতো। অনেকক্ষণ পরে আলো ও মানুষের দেখা পেয়ে সত্যিই আমি বেশ খানিকটা উৎসাহ পাচ্ছিলুম। তাই সেসব দিকে নজর না দিয়ে বুড়োর পেছন পেছন চললুম। বিরাট বড় বড় সব ঘর, অনেক ভাঙা জিনিসের আবর্জনায় ভরা। সেই ভূষমাখা লণ্ঠনের মৃদু লাল আলোয় পলেস্তারা খসা দেওয়ালের গায়ে যেন অদ্ভুত ধরনের ছায়া সব ঘোরাঘুরি করছে। আবছা আলোয় গোটা তিনেক বেশ বড় বড় ঘর পেরিয়ে অবশেষে বাড়ির পেছনের অংশে এসে পৌঁছলুম। বুড়ো সামনের ঘরের দরজাটা খুলে যন্ত্রের মানুষের মতো সেই রকম আড়ষ্টভাবে আগে ভেতরে গেল। বহু পুরনো বিবর্ণ একটা টেবিলের উপর বুড়ো লণ্ঠনটা রাখল। ঘরে একটি মাত্র নড়বড়ে তক্তা, ময়লা বিছানা
তার উপর আর আসবাবপত্রের মধ্যে এই টেবিলটা ছাড়া হাতল ভাঙা মাত্র আরেকটি চেয়ার। সেই চেয়ারটাই আমাকে বসতে বলে বুড়ো কীরকম অস্থিরভাবে খানিক পায়চারি করতে লাগলো। হঠাৎ সামনের সরষিটা খুলে অন্ধকার বৃষ্টি ভেজা আকাশের দিকে চেয়ে রইল। কোনো রকম আলোক জমাবার জন্য বললুম, আপনি তো এতক্ষণ এই ঘরেই ছিলেন, একা থাকতে। আমার স্বর শুনে সে কেমন যেন চমকে উঠল। কথার মাঝখানে আমাকে থামতে হলো। ধীরে ধীরে সে আমার দিকে ফিরে দাঁড়ালো, কিন্তু আমার যেন কীরকম মনে হলো ঘাড় ফেরাতে পারে না বলেই সমস্ত শরীর যেন কলের মতো তাকে ঘোরাতে হচ্ছে। বলছো কি? না, আমি তো এতক্ষণ বাগানই পাইচারি করছি। তোমাকে আসতে দেখেই না গিয়ে আলো জেলে আনলো। এই বৃষ্টিতে আপনি বাগানে ছিলেন? একটু আশ্চর্য হয়েই প্রশ্ন করলুম। ততধিক আশ্চর্য হয়ে সে বললে, বৃষ্টি? বলো কি, কখন থেকে নামলো? আচ্ছা পাগল লোক তো। বললাম, সে তো অনেকক্ষণ। ঘরে এসে কাপড় জামা বদলাননি? অতিমাত্রায় ব্যস্ত হয়ে সে বলল, না না, কাপড় জামা যদি ভিজেই থাকে আপনি শুকে যান। বুড়ো তক্তাটার এক কোণে কীরকম যেন আলগোছে বসল, খানিক চুপচাপ। আমি কিন্তু মনে করছিলুম আজ তারা নিশ্চয়ই আসবে। চুপ! কিছু শুনতে পেলে কি? কতগুলো লোকের অস্পষ্ট পায়ের শব্দ। সেই তারা যারা আমার ছেলেটাকে নিয়ে গেল। কান পেতে কিছু শোনবার চেষ্টা করতে লাগলো। তুমুল বৃষ্টির শব্দ, ঝুমঝুম। কিন্তু কেমন যেন মনে হলো বাইরে কারা সাবধানে পা ফেলিয়ে এগিয়ে আসছে। কে তারা? এবারে সত্যি সমস্ত শরীরে বিদ্যুতের মতো এঁকে মেঁকে একটা ঠান্ডা শিরশিরে স্রোত বয়ে গেল। আচ্ছা, এ ঘরও কি বৃষ্টি পড়ছে? তার মুখের দিকে চাইতে চেষ্টা করলুম। আবছা আলোয় কিছুই বোঝা গেল না। সত্যি সে ঠাট্টা করছে না তো? কিন্তু উত্তর দিতেই হলো। ছাদের দিকে চেয়ে বললুম, না। কেন, আপনি কি বুঝতে পারছেন না? বুড়ো আবার সেরকম আচমকা জোরে হেসে উঠল। বয়স হলেই যে সব জিনিস ঠিক ঠিক বোঝা যায়, ওই রকম কুসংস্কার মনে রাখো না। এখন যা স্পষ্ট দেখছো, শুনছো, আমার মতো হলে অতটা স্পষ্ট আর দেখবে না, শুনবে না। আবার খানিক চুপচাপ। আহা, তোমাকে তো কিছু খেতে দিতে পারলাম না। রান্নাঘরে কিন্তু সব জিনিসই আছে। কষ্ট করে যদি জল ফুটিয়ে নিতে পারো, তাহলেই এক কাপ চা অন্তত খেতে পারো। আমি যখন একটু থেমে সে চুপি চুপি বলতে লাগলো, আমি যখন তোমার মতো ছিলুম, নিজেই চাটা করতে পারতো। কিন্তু এখন অনেক দূরে চলে এসেছি, ভারী অসহায়। তাই চুপ চুপ। কিছু শুনতে পেলে কি? একটা নতুন সন্দেহ হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল। তবে কি? তবে কি? চেয়ারেতে সমস্ত দেহটা আমার আটকে গিয়েছে, যেন নড়বার শক্তি নেই। রাত কটা বাজে? ঘড়ি আছে? আমাকে সে জিজ্ঞেস করলো। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, তবু কোনো রকমে জোর করে বললুম, 9:15। তাহলে এইসবের সন্ধে হলো, বলো কখন সূর্য ঢুকেছে? হ্যাঁ, একটা কথা তোমায় জিজ্ঞেস করবো। আজকাল আর সূর্য ওঠে কি, নাকি শুধু ঠান্ডা কালো রাতের সময় এসেছে? কি উত্তর দেব? আমার হাত পা ক্রমশ আড়ষ্ট হয়ে আসছে। কিন্তু আমার উত্তরের জন্য অপেক্ষা না করে বুড়ো বিরাট একটা বর্মা চুরুট মুখে দিয়ে দেশলাই জ্বালালো। ভাবলুম মুখটা এবার ভালো করে দেখা যাবে, কিন্তু এত চটপট সে মুখটা নিচু করে চুরুটটা ধরিয়ে নিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল যে তাতে ভালো করে কিছুই দেখতে পেলুম না। তার মুখের জায়গায় শুধু লাল খানিকটা চুরুটের আগুন। হ্যাঁ, ততক্ষণ তোমাকে একটা গল্প বলি। গল্প? আবার বিকট জোরে সে হাসতে লাগলো। গল্প ছাড়া আর কি? কারণ তোমরা কেউই যে আমার কথা বিশ্বাস করবে না। 7 মাস আছি, কিন্তু কেউ কি বিশ্বাস করবে? এ পথের যে কোনো লোককে জিজ্ঞেস করো না কেন, সেই বলবে আমি নাকি বছর 3 এখানে আছি।
আচ্ছা, সামনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে তার নিষ্প্রভ নির্মম চোখ দুটো দিয়ে গভীরভাবে আমার দিকে চেয়ে এসে বলল, আচ্ছা, অন্যায় স্বীকার করলে কি পাপের শাস্তি কিছু কমে? কমে বলেই তো শুনেছি। তক্তাটার ওপর খানিক নড়ে চড়ে বসে সে ধীরে ধীরে বললে, জানো, আমি একজন খনি। ভয় পেয়ে আমি চমকে উঠলুম। আবার সেই কনকনে ঠান্ডা স্রোত সমস্ত দেহের ভেতর বয়ে গেল। আমার দিকে না চেয়ে সে বললে, ওই বাড়িতে আমার আগে যে থাকতো লোকটা ভালোই ছিল, কিন্তু সত্যি বলতে কি, লোকটা ঠিক সুখী ছিল কিনা বলতে পারি না। কিন্তু কেন? কি খানিক ভেবে সে বললে, সুখী বা ছিল না কেন? হ্যাঁ হ্যাঁ, বেশ আনন্দই ছিল সে। আগে সে থাকতো শহরে, কিন্তু সে শান্তি চায়, নির্জনতা চাইত। তাই হঠাৎ ওই বাড়িটা কিনে ছোট্ট একটা ছেলেকে নিয়ে এখানে চলে এলো। ছেলেটা বেশ সুন্দর ছিল, আমি দেখেছিলাম। কিন্তু এক রাত্রে এইরকম অন্ধকার আর নির্জন ছিল সে রাত্রে। কারা এসে নিয়ে গেল? চুপ চুপ, কারণ ভয়ের শব্দ পাচ্ছ কি? ভিজে মাঠে শুধু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। বাতাসে চামচিকের গন্ধটা আরও স্যাঁতস্যাঁতে, আরও ভারী হয়ে উঠেছে। হঠাৎ সে আলোটাকে একটু বাড়িয়ে দিয়ে বললে, আচ্ছা, সামনের জানালার সার্সিতে তুমি নিজের কটা ছায়া দেখতে পাচ্ছ? জানালার 5টা কাছে আমার 5টা। নিঃশব্দে হাসতে হাসতে কীরকম যেন বেসুরো গলায় বুড়ো বললে, ঠিক, সে ভদ্রলোকও তার 5টা ছায়াই দেখতে পেত। চুরুটটায় আরও গোটা 2 টান দিয়ে বুড়ো বললে, হ্যাঁ, যে কথা বলছিল, জানো, সব বাড়ি ভালো হয় না। যখনই কোনো নতুন বাড়িতে উঠে যাবে, আগে নিশ্চিত জেনে নিও সেটা ভালো বাড়ি কিনা। কারণ কতগুলো বাড়ি আছে। এতক্ষণে বাড়ি সম্বন্ধে আলোচনা হওয়ায় উৎসাহিত হয়ে বলে উঠলুম, ঠিক ঠিক, মেঝে হয়তো খারাপ থাকে, দেওয়ালে মারাত্মক অসুখের বীজাণু থাকতে পারে, ড্রেনে বাধা দিয়ে বুড়ো বললে, না না, সে কথা নয়। কতগুলো বাড়ি আছে যে সবাইকার সহ্য হয় না। বাড়িতে যে অপদেবতা থাকে, আমি তার কথা বলছি। তুমি কি একটা ভয়ঙ্কর অমঙ্গলের আভাস পাচ্ছ না কিনে? ভয় পেলেই যে ভয় চেপে ধরে তা আমি জানি। তাই বললুম, কই তেমন আর কি। আশ্চর্য, সত্যি আশ্চর্য। উত্তেজিত হয়ে বুড়ো বললে, আমার আগে যে থাকতো, এ বাড়ি সম্বন্ধে প্রথম প্রথম তোমার মতো ধারণা তার ছিল। কারণ এ ঘরটাই এ বাড়ির সবচেয়ে অমঙ্গলের ঘর। প্রথমে তার কাছে অদ্ভুত বা ভয়ের বলে মনে হয়নি। হ্যাঁ, যে কথা বলছিলাম, তুমি যেখানটায় বসে আছো, সে ভদ্রলোক এখানটায় বসেই অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত। বুড়ো তক্তাটা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর যন্ত্রের মানুষের মতো আড়ষ্টভাবে নড়তে নড়তে আমার পেছনে দাঁড়ালো। চমকে উঠে মাথাটা ঘুরিয়ে তার দিকে চাইল। বুড়ো যেই হোক, আমার পেছনে সে যে দাঁড়ায়, ছুটে যেটা পছন্দ করতে পারলুম না। আমার গায়ে হাত দিতে এসে কি জানি কেন চমকে খানিকটা সে সরে গেল। একটু সময় নিয়ে বললে, না না, ভয়ের কিছুই নেই। সামনে চেয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? আলোটা কিছু উজ্জ্বল হয়, আমার 5টা ছায়ায় ভালো করে দেখা যাচ্ছে। বললুম, সেই 5টা ছায়া?
কিন্তু ক্রমশ আমার পক্ষে এসব সহ্য করা কঠিন হয়ে উঠছে। চেয়ার ছেড়ে দৌড়ে বাইরে চলে যাবার একটা প্রবল ইচ্ছে অনুভব করলুম। এর সাথে সাথে চামচিকের গন্ধ, ভূষমাখা লণ্ঠনের আবছা আলো আর যন্ত্রের মানুষের মতো অদ্ভুত এই বুড়োর চেয়ে অন্ধকার মাঠে একা ভেজা ঢের ভালো। কিন্তু বৃষ্টিটা আরও জোরে নেমেছে, আর সেই মুহূর্তেই কাছেই কোথায় একটা বাজ পড়ল। থরথর করে কেঁপে উঠল সমস্ত বাড়িটা। আমার পেছনে দাঁড়িয়ে বুড়ো কিন্তু বলে চলল, ঠিক তাই, সেই ভদ্রলোকও এইরকম 5টা ছায়াই দেখত। বইয়ের পাতা উল্টাবার সময় সে দেখত জানালার পাশে সেই 5টা ছায়াও একসঙ্গে পাতা উল্টাচ্ছে। হুঁকো খাবার সময় দেখত 5টা ছায়া মূর্তিও একসঙ্গে হুঁকো টানছে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখো, তার নাম ছিল হরেন মুন্সি। মনে থাকবে তো? কেউ যদি তোমায় জিজ্ঞেস করে ওই বাড়িতে কে থাকে, বলো হরেন মুন্সি। কারণ অদ্ভুত ফিসফিস গলায় সে বলল, কারণ কেউ জানে না যে যে চুপ। কারোর পায়ের শব্দ শুনতে পেলে কি? ধীরে ধীরে আরও খানিক পায়চারি করে চুরিটে গোটা কয়েক সুদীর্ঘ টান দিয়ে বুড়ো বললে, প্রথমে লোকটা ভালোই ছিল এখানে, কিন্তু তার ছেলেটা চুরি যাওয়ার পর এ বাড়িতে অপদেবতা আছে সে যেন বুঝতে পারল। কিন্তু তার ছেলেটা চুরি যাবার পর এ বাড়িতে অপদেবতা আছে সে যেন বেশ বুঝতে লাগলো। তারা যেন ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘরে, বারান্দায়, ছাদে, বাগানে, যেন হাসে, যেন কথা বলে ফিস ফিস করে। আরেকটা জিনিস এবার থেকে সে লক্ষ্য করল, এই ছায়াগুলো যেন ক্রমশ তার অবাধ্য হয়ে উঠছে। বইয়ের পাতা উল্টালে সবাই হয়তো আর পাতায় উল্টায় না, কেমন যেন একটা বেয়াড়া ভাব তাদের মধ্যে। তারপর তারপর গভীর ঘন গলায় সে বললে, তারপর সেই ভয়ঙ্কর রাতে হরেন মুন্সি হুঁকোটায় কয়েক টান দিতেই ছায়াগুলোর দিকে সে চমকে উঠল। তারপর তারপর সেই ভয়ঙ্কর রাতে হরেন মুন্সি হুঁকোটায় কয়েক টান দিয়েই ছায়াগুলোর দিকে চমকে উঠল। সবচেয়ে ডান দিকের ছায়ামূর্তি হুঁকোর বদলে একটা চুরুট ধরিয়ে টানছে। পরপর 5 রাত ওই ধরনের ঘটনা ঘটল। 6 রাতের বার আশ্চর্য হয়ে এসে দেখল সবচেয়ে ডান দিকের ছায়ামূর্তিটা একেবারে অদৃশ্য হয়েছে। লোকটা আশ্চর্য হয়ে দেখে অন্য 4টে ছায়াও চেয়ে রইল তার মুখে। ঠিক মুখে নয়, তার পিছন দিকে। তার পিছনে তখন বিপদ ঘনিয়ে আসছিল। হঠাৎ কে যেন তার গলা টিপে ধরল, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, তবু ছাড়ল না। শেষ নিঃশ্বাস ফেলার আগে লোকটার বেশ মনে আছে অন্য 4টে বড্ড ছায়া যেন হাসছিল। চুরুটটায় গোটা 2 টান দিয়ে বুড়ো কানের কাছে মুখ এনে খুব ধীরে ধীরে বললে, সে হাত কার জানো? সেই পঞ্চম ছায়ামূর্তিটা। তারপর আমার কাঁধের উপর দিয়ে 2টো রক্তহীন ফ্যাকাশে হাত টেবিলের দিকে বাড়িয়ে জন্য হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই সেই হাত দুটো যে দুটো হত্যা করেছে, আমারই এই দুটো হাত। উত্তেজনায় আর ভয়ে বুড়ো ভয়ানক চঞ্চল হয়ে উঠেছে। আর সেই দেহটা নিয়ে কি করলাম জানো? আমার পেছন থেকে ধীরে ধীরে সামনের জানালাটার কাছে এগিয়ে এসে
নিজের বুকে হাত দিয়ে বললে, এই সেই দেহটা, এই দেহটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে একটা ছায়া মূর্তি। চেয়ার ছেড়ে বিদ্যুৎ স্পৃষ্টর মতো উঠে দাঁড়ালো। মুখের উপর একটা আঙুল দিয়ে বুড়ো বলল, চুপ চুপ, বাইরে কার পায়ের শব্দ? তারা এলো বুঝি, তারা এলো বুঝি। কিন্তু অনেকটা পাগলের মতোই তার কোনো কথায় কান না দিয়ে ছোট্ট সেই বাড়িটা থেকে বেরিয়ে পড়লাম। শুনছিলেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা ছায়ামূর্তি। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি আকাশ খোড়াই। মিডনাইট স্টোরিজ নিয়ে আমি আবার হাজির হব আরেকদিন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।